যে 5ই আগস্টে আমাদের গণ অভ্যুত্থানের দিবসে যে ওয়েবনারে বক্তৃতা দিল সেক্ষেত্রে সেদিন তারা কেন কোনো প্রোগ্রাম করলো না? সেদিন তারা বিদ্যুৎ গ্যাসের দাবিতে এটা দরকার আছে, কিন্তু সেদিনই তারা সচিবালয় ঘেরাও করলো 11 দল। কিন্তু 11 দল শেখ হাসিনার এই বক্তব্যের এগেনস্টে বা ভারতের এই দ্বিমুখী নীতির বিরুদ্ধে কোনো কথা বললো না। জনাব আজিজুল বারী হেলাল, আপনাকে ছোট্ট একটি প্রশ্ন, বা সেটা হচ্ছে অনেকগুলো প্রশ্ন আছে, যদিও ছোট্ট করে একটা প্রশ্ন করে রাখি। বা যদি জুলাই স্মৃতি অভ্যুত্থান অর্থাৎ জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হয়েছে, সেখান থেকে নাহিদ ইসলাম অর্থাৎ এনসিপির আহ্বায়ক তিনি একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন ভারতের ভয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে ভারতীয় আগ্রাসন বিরোধী কিছু নিদর্শন সরকার সরিয়ে ফেলেছে। তিনি বলেছেন সীমান্ত হত্যাকাণ্ডের শিকার ভাই বোনদের একটা তালিকা ছিল, ফেলানের ভাস্কর্য ছিল, মোদি বিরোধী আন্দোলনের কিছু স্মৃতি ও ছবি ছিল, সেই সব তালিকাগুলো ছবিগুলো সরিয়ে ফেলা হয়েছে। সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত। আমি নাহিদ ইসলামের এই বক্তব্যের জবাবটা আমি দিচ্ছি, তার আগে একটু আমি আপনাদের বলে নিই। আপনারা 24-এর গণ অভ্যুত্থানকে আমি এক ধরনের আন্ডারমাইন্ড করা হচ্ছে। 24-এর গণ অভ্যুত্থানটা মনে হয় ভুল ছিল আমাদের, এরকমই একটা বক্তব্য আমার কাছে মনে হচ্ছে। যে 24-এর গণ অভ্যুত্থান, যেমন 24-এর গণ অভ্যুত্থানটাকে আপনারা 1/11-এর মতো মনে করছেন। আপনারা সেই সরকার আসে সরকার যায় সেরকম মনে করছেন না। 24-এর গণ অভ্যুত্থানে যারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, গণহত্যা, জেনোসাইড, 71-এর গণহত্যা, 24-এর গণহত্যা একই রকমের। আপনি ইয়াহিয়া খানকে কি এখন প্রাসঙ্গিক মনে করতে পারেন? আপনি পাকিস্তানের শাসক গোষ্ঠীকে কি আপনি বলতে পারেন যে আখেরে দেখা যাক কি হয়? এটা হতে পারে? ঠিক একই রকম শেখ হাসিনা মানে পলিটিক্যালি এখন অ্যাবান্ডেন্ট, আওয়ামী লীগ পলিটিক্যালি অ্যাবান্ডেন্ট। এইটা যদি আপনি না মনে করেন তাহলে 24-কে আপনি ধারণ করতে পারলেন না। এটা 20 কোটি জনগণের এইটাই আকাঙ্ক্ষা। সুতরাং আপনি জার্মানির নাৎসি পার্টি বা ইটালির ফ্যাসিস্ট পার্টি বা ইরাকের বাথ পার্টি, এইসব পার্টি কি ওই দেশে রাজনীতি করতে পারছে? তো আওয়ামী লীগের অবস্থা তাই, শেখ হাসিনার অবস্থা তাই। সেই রোটেন একটা পলিটিক্যালি অ্যাবান্ডন, পলিটিক্যালি ডিফিটেড, পলিটিক্যালি সে আপনার কিলার হিসেবে পরিচিত বাংলাদেশের মানুষের কাছে, তাকে আপনি প্রাসঙ্গিক করে তুলছেন। এইটা কখনো বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের প্রতি বেইনসাফি করা হচ্ছে। এটা শেখ হাসিনা তো অনেক সম্মান, বাক সম্মানেও গেছেন। রাষ্ট্রের টাকা অপচয় করে বিশাল এন্টোরেজ হাজার শত লোক নিয়ে উনি বাক সম্মানেও গেছেন। এমন কোনো সম্মান পৃথিবীতে হয়নি যে শেখ হাসিনা যায়নি দেশের রাষ্ট্রীয় টাকা অপচয় করে। আপনি যদি এখন এই বাংলাদেশের বর্তমান যে সরকার, এই সরকারকে ওইভাবে তুলনা করেন যে উনি কি আপনার বেঞ্চমার্ক, শেখ হাসিনাকে স্ট্যান্ডার্ড, যে উনি বিদেশে কিভাবে সফর করেছেন, এটা আমাদেরও করতে হবে। আমাদের অবশ্যই গুরুত্ব বুঝে দেশের গুরুত্ব প্রয়োজন, আমাদের আত্মমর্যাদা রেখে করব অবশ্যই। আমি উদাহরণ দিচ্ছিলাম, আমি মেম্বারই না, আমি কি ব্রিক্সের মেম্বার? আমি অবজারভার হিসেবে যাবো ওইখানে? হ্যাঁ, যেতে পারেন, আন্তর্জাতিক এক্সপোজারের জন্য যেতে পারেন, কিন্তু সরকার কোনটা এক্সপোজার নিবে, কোনটা করবে সরকারের, আপনি বলতেই পারেন যে যাওয়া উচিত, আমি বলতে পারি যাওয়া উচিত না, আবার যাওয়া উচিত, কিন্তু সরকার তার সঠিক সিদ্ধান্তটাই নিবে। এখন নাহিদ ইসলাম যেটা বলছে, এটা যদি সে মিন করতো তাহলে আমার খুব ভালো লাগতো। যে এইখানে একটা বিষয় আছে যে আপনার 24-এর গণ অভ্যুত্থানকে তিনি কি 71-এর স্বাধীনতা থেকে 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে সেটা জুলাই জাদুঘরে যাবে, নাকি জুলাই জাদুঘরে শুধু 17 বছরের ইতিহাস যাবে, নাকি জুলাই জাদুঘরে শুধু 36 মাসের ইতিহাস যাবে? এই আলোচনাগুলো আবার চলবে। সিদ্ধান্ত নতুন একটা আপনার জাদুঘর করা হয়েছে, সেখানে যদি এই যে ভারতীয় আধিপত্যবাদের যে চিহ্ন থাকে সেই চিহ্নগুলো যদি সরাই নেওয়া হয়, আমি জানি না সরানো হয়েছে কিনা, তাহলে নিশ্চয়ই কোনো একটা সিদ্ধান্তের মাধ্যমে হয়েছে। কারণ 55 বছর বা 56 বছর ব্যাপী ভারতের যে আধিপত্যবাদী থাবা আমাদের দেশের প্রতি, সেই সব চিহ্ন কোন জাদুঘরে থাকবে? জুলাই জাদুঘরে, না 71-এর জাদুঘরে, বা 90-এর জাদুঘরে, বা কোন জাদুঘরে? এটা একটা সিদ্ধান্তের ব্যাপার। তবে নাহিদ ইসলাম যদি এটা মিন করতো যে ভারতীয় আধিপত্যবাদী শক্তিকে তিনি বা শেখ হাসিনাকে যে এখন প্যাট্রোনাইজ করছে, একটা পরাস্ত শক্তিকে, তাকে প্যাট্রোনাইজ করছে, তার বিরুদ্ধে তো সে কোনো কথা বললো না। এই জন্য আমি বলছি সেটা মিন করে কিনা। তার বক্তব্যকে আমি স্যালুট করি,
কিন্তু সে যদি যে 5ই আগস্টে আমাদের গণ অভ্যুত্থানের দিবসে যে ওয়েবনারে বক্তৃতা দিল সেদিন তারা কেন কোনো প্রোগ্রাম করলো না? সেদিন তারা বিদ্যুৎ গ্যাসের দাবিতে এটা দরকার আছে, কিন্তু সেদিনই তারা সচিবালয় ঘেরাও করলো 11 দল। কিন্তু 11 দল শেখ হাসিনার এই বক্তব্যের এগেনস্টে বা ভারতের এই দ্বিমুখী নীতির বিরুদ্ধে কোনো কথা বলল না। সুতরাং নাহিদ ইসলামের এই বক্তব্যকে আমি আরও সম্মান জানাতাম যদি আমরা যেভাবে শেখ হাসিনার এই আশ্রয় প্রশ্রয় দেওয়াকে, ভারতের এই নীতিকে আমরা যেভাবে প্রতিবাদ করছি, তারাও যদি সেভাবে প্রতিবাদ করত। পলিটিক্যাল মাইলেজ নেওয়ার জন্য যে সমস্ত প্রতিবাদ তারা করে, এইগুলো কিন্তু জনগণ বোঝে। জনাব আনিস আলমগীর, আপনি কি বলবেন? যে আপনি বোঝার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা বিদেশে বসে রাজনীতি করতে পারেন, যেহেতু অন্য অনেকেই রাজনীতি করেছেন, যে আপনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা বলেছেন, কিন্তু যে আজিজুল বারী হেলাল বলছেন 1/11 সাথে 24-এর অভ্যুত্থান মেলানোটা এটা রক্তের সাথে বেইমানি। না, উনি যেটা মন্তব্য করেছেন এটা একটু যুক্তি আছে, দুইটা তো এক না। কিন্তু আমরা যেটা দেখছি যে আসলে শেখ হাসিনা কেন প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, এখানে প্রাসঙ্গিকটা হয়ে গেছে, এটা আসলে যে বিগত সরকার, যারা ইউনূসের সরকারই এটা করে দিয়ে গেছে। যখন আপনি তাদের রাজনীতিকে নিষিদ্ধ করে দেন, এখানে তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে অফ করে দেন, এবং শেখ হাসিনা ছাড়া তাদের আর কোনো নেতা নাই সামনে। তো বারবার শেখ হাসিনা আসে, শেখ হাসিনা থেকে নির্দেশের কথা আসে। এখন যদি রাজনীতিতে এমন হতো, পরাজিত শক্তি, পরাজিত রাজনৈতিক নেতা, সে গন কেস, তাকে নিয়ে চিন্তা নাই, কিন্তু রাজনৈতিক মতাদর্শ রয়ে গেছে, তাদের দল রয়ে গেছে, তারা তাদের মতো রাজনীতি করতে পারে। এখানে যারা অপরাধ করেছে তারা এখানে থাকবে না। কিন্তু এখানে তো এখন যে বিষয়টা তৈরি হয়েছে, যে ইউনূসের আমল থেকে ইউনূস এটাকে নিষিদ্ধ করলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে ক্ষতিটা করে দিয়ে গেল, সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করে তুলেছে তার দলের কাছে এবং রাষ্ট্রের কাছেও। শেখ হাসিনা কিন্তু এখানে উনি যেটা বললেন যে একটা পরাজিত শক্তি, উনি পরাজিত স্বৈরশাসক, কর্তৃত্ববাদী শাসক, উনি গনকেস হয়ে যেতেন। কিন্তু ওনাকে গনকেস করতে দেয় নাই ইউনূস, ওনাকে গনকেস করতে দিচ্ছে না বর্তমান সরকারও, কারণ তাদের দলটাকে নিষিদ্ধ করে রেখেছে, এবং শেখ হাসিনাও তার দলের নেতৃত্ব কোনো চেঞ্জ করছেন না, উনি আছেন। এবং শেখ হাসিনার একেবারে তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ে সবাই শেখ হাসিনার কথাই বলে। আপনি কি দেখছেন কখনো কোনো একটা নেতার মুখে শুনছেন যে আমরা শেখ হাসিনাকে চাই না, আমরা নতুন কাউকে চাই? তো একটা দল এমন একটা মেন্টালিটিতে তৈরি হয়ে রয়েছে, এখন শেখ হাসিনা ছাড়া তাদের কোনো উপায় নাই, তারা এই রাজনীতি করবেন এবং এর বাইরে যেতে পারবে না। আমি আপনাকে এখানে আরেকটা জিনিস যোগ করতে চাই, যেহেতু আপনি আমাদের প্রধানমন্ত্রীর যে ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার প্রশ্ন বলেছেন, দেখেন, ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়া খুবই নর্মাল একটা বিষয়। সেটাকে আমি যেটা বলতেছি, আমাদের এখানে কিছু কিছু লোক এটাকে বিকৃতভাবে এমনভাবে তৈরি করছে যে না, আমাদের বোধহয় আত্মমর্যাদা কিছু চলে যাচ্ছে, আমাদের প্রধানমন্ত্রীকে বোধহয় এখানে অপমান করা হচ্ছে। আমি মনে করি না। এখানে শেখ হাসিনাও এই ব্রিক্স এটা 2016 সালের একবার গোয়াতে যে সম্মেলন হলো, সেখানে ব্রিক্স সম্মেলনে উনি জয়েন করেছিলেন, এবং 2023 সালে জোহান্সবার্গে উনি আবারও এই সম্মেলনে অংশ নিয়েছিলেন। দুইবারই উনি আউটরিচ প্রোগ্রামের অতিথি, ডায়ালগের অতিথি হিসাবে গিয়েছেন। এখানে শীর্ষ নেতা হিসাবে তো উনি যান নাই, উনি ওইখানে একজন সম্মানিত অতিথি হিসেবে গেছেন, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হিসাবে গিয়েছেন। তা আমাদের সরকার প্রধানও সেখানে এভাবে যেতে পারেন, এটা আমার ধারণা। কিন্তু সরকার কি সিদ্ধান্ত নেবে? সরকার যদি এই জেহাদি টাইপ মেন্টালিটির লোকদের চাপে পড়ে এই ধরনের ভুল সিদ্ধান্ত নেয় যে না 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 আমরা ওখানে যেতে হবে না, আমরা এগুলো পুনর্বিবেচনা করার আমার মনে হয় যে সুযোগ আছে। কারণ আমরা বারবার বলছি যে দুই দেশের সম্পর্ক কোনো ব্যক্তিকেন্দ্রিক হওয়া যাবে না, এটা আমাদের রাষ্ট্রীয় স্বার্থ এবং আমাদের জনগণের স্বার্থ হইতে হবে। এটা শেখ হাসিনা কেন্দ্রিক বাংলাদেশ ইন্ডিয়া রিলেশন যদি হয়ে যায়, তাহলে আমরা এখানে আখেরে আমরা লাভবান নাও হতে পারি। আমি জানি না, এবং যেটা আগে আপনাকে বলেছিলাম যে পদ্মার আড়ালে যা হচ্ছে সেটা আউটকাম কি হয় আমরা দেখি, সেটির জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারত অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করে দিল্লিকে অনুরোধ করেছে বাংলাদেশ। গতকাল দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর বৈঠকের পর তিনি একটা ব্রিফ করেছেন, সেখানে বলেছেন একই সঙ্গে ইনকলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের প্রত্যর্পণের অনুরোধও করা হয়েছে। তিনি বলেছেন ঢাকায় সেক্ষেত্রে ইতিবাচক সাড়া দেবে। আপনার কি মনে হয়, সাড়া দেবে? আশাবাদ, উনিও আশাবাদ ব্যক্ত করেছেন, আমিও আশাবাদ ব্যক্ত করি। কিন্তু শেখ হাসিনা যে প্রত্যর্পণ চুক্তির অধীনে আসবে, সেটা দিল্লি আসবে, সেটা তো একটা অমূলক চিন্তা। শেখ হাসিনা যদি আসেন, উনি বাংলাদেশের নেতা হিসাবে এখানে আসবেন। ওই যে
প্রত্যর্পণ চুক্তি, বন্দি পাঠাচ্ছে, বন্দি শেখ হাসিনা তো বন্দিই না, বন্দি বিনিময় চুক্তি কোথা থেকে হবে? উনি কি বন্দি আছেন ওইখানে যে বন্দি আমি বস্তা পরে পাঠিয়ে দিচ্ছি? কি দণ্ডপ্রাপ্ত সেই কারণে কিনা? দণ্ডপ্রাপ্ত তো হতেই পারে, রাজনৈতিক হিসাবে দণ্ডের কোনো মানে আছে? এই আমাদের বড় বড় যে এখানে যতগুলো ঘটনা ঘটেছে, আমি সবগুলো উদাহরণ দিতে চাই না, একটা বিতর্ক তৈরি হবে। তো দণ্ডিত আসামিগুলো কি আর আসামি আছে? এবং যুদ্ধ অপরাধীগুলো বের হয়ে চলে আসছে, এবং যুদ্ধ অপরাধী পালিয়ে থাকা যুদ্ধ অপরাধী বাংলাদেশের কোর্টে আসে, আবার জামিন নিয়ে ঘুরে বেড়ায়। সো এগুলো সবগুলো নির্ভর করে আসলে সরকারের তখন কি থাকছে, সরকারের মনোভাব কি আছে। সরকারের মনোভাব অনুযায়ী আপনার আদালত অ্যাক্ট করে, আদালত দেখে যে কেউ কিছু নাই, কিভাবে করা যায়, আদালত তখন বের করে দিতে যে না, এখন এই পরিস্থিতিতে ইউনুস সংবিধানে নাই এটা, তারপরে এখন এই পরিস্থিতিতে ইউনুস হইতে পারে। তো এরকম তো আমরা দেখে আসছি, ইউনুস সরকার প্রধান হবে। আমার কাছে সময় হয়তো বেশি থাকবে না, তারপর একটি প্রশ্ন করে রাখি, সেটা হচ্ছে, প্রশ্ন করছি বা ছোট করে উত্তর দেবেন, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদ রহমান বলেছেন সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, যেহেতু সাকিব আল হাসান ওই সংবাদ সম্মেলনে যুক্ত হয়েছিলেন, যে এবং তিনি বলেছেন যে তাকে পূর্ণ নিরাপত্তা দিলে তিনি বাংলাদেশে ফিরবেন, সেরকম কথাও তিনি বলেছেন। তখন তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা, যে শেখ হাসিনার সঙ্গে অ্যালাইন্ড হয় এবং এখনও আছে সে নষ্ট পচে যাওয়া মানুষ, অর্থাৎ সাকিব আল হাসানকে নষ্ট পচে যাওয়া মানুষ বলছেন, যেহেতু তিনি শেখ হাসিনার সাথে অ্যালাইন্ড আছেন। আপনি কি বলবেন? এটা আমাদের তথ্য উপদেষ্টার ব্যক্তিগত মতামত, এখানে আমার মাথা কামানোর কিছু নাই। উনি মনে করতে পারেন যে কেউ পচে গেছে, কেউ গলে গেছে, এরকম শেখ হাসিনার আমলেও এরকম মনে করা হইতো, যে যারা তার বিরোধিতা করতো, যারা বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বা অন্য দল করতো, এরা পচা গলা, এই সমস্ত কথা আমরা শুনতেছি। রাজনৈতিক চাকরি নিলে, সরকারি চাকরি নিলে এগুলো বলতে হয়, কিন্তু জনগণ কিভাবে দেখে সেটা বিবেচনা করতে হবে। জনগণ কি সাকিবকে ওই দৃষ্টিতে দেখে না দেখে না, এগুলো আখেরে প্রমাণ হবে আর কি। এগুলো এটা অনেক বিতর্কিত বিষয়, বাট ব্যক্তিগত মতামত নিয়ে আমি কথা বলতে চাই না। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।